আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনীতির গুণগত পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না, মন্তব্য বদিউল আলম মজুমদারের। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবায়ন সম্ভব নয়, সিপিডির মূল্যায়ন। নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি, বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাতে নয়া রাষ্ট্রদূত। বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান আমির খসরুর। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 2 স্কুল ছাত্রসহ 6 জনকে হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণতন্ত্র মঞ্চের 140 আসনের প্রার্থী ঘোষণা। বগুড়া 2 থেকে মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে সাকি আর ঢাকা 8-এ লড়বেন সাইফুল হক। এবং 12ই অক্টোবর শুরু হচ্ছে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। 1 ডোজ করে পাবেন 9 মাস থেকে 15 বছর বয়সীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, প্রযুক্তির ছোঁয়ায় আবেদন হারিয়েছে চিঠি। ফেসবুক, ইনস্টাগ্রাম, মোবাইলের খুদে বার্তাই এখন যোগাযোগের প্রধান মাধ্যম। এবারে বিস্তারিত সংবাদ। রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রস্তাবিত উচ্চ কক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক সিপিডির জাতীয় সংলাপে এ মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাব বাদ দেওয়ার সুপারিশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় বক্তারা বলেন, রাজনীতির গুণগত মান বৃদ্ধি না হলে কোনো পরিবর্তনই সম্ভব নয়। এই স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দালালে পরিণত করেছে। আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। অবসান না ঘটালে অন্তত ওই যে কিছু চেকস এন্ড ব্যালেন্স, ওই যে এখানে এই শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আমেরিকান সংবিধান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আমেরিকান এক্সপেরিমেন্টের যে চেকস এন্ড ব্যালেন্স, যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ডিভাইড এন্ড ডিফিউজ পাওয়ার। জুলাই সনদ নিয়ে গণভোটে একমত হলেও এর পদ্ধতি এবং আয়োজনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছাড়াই শেষ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। সংলাপ শেষে ব্রিফিংয়ে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 17 অক্টোবরের মধ্যে স্বাক্ষরিত হবে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ 2025। শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন 19 অক্টোবরের মধ্যে কমিশন প্রকাশ করবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সুযোগ নাই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে গণভোটের কাঠামো এবং সময় নির্ধারণ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসে রাজনৈতিক দলগুলো। তৃতীয় এবং শেষ দফায় 5ম দিনের এই অধিবেশনে 30টি দলের মধ্যে দিনব্যাপী চলে আলোচনা। এতে নোট অব ডিসেন্টের সাথেই সংবিধানের মৌলিক সংস্কার সহ যে 84টি বিষয়ে ঐক্য হয়েছে, এর ওপর গণভোট আয়োজনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে ব্যালটের ভাষা ও পদ্ধতি নিয়ে থেকে যায় অনৈক্য। গণভোটে মানুষ বলবে যে জুলাই সমঝোতা সনদে মতৈক্যের ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব, এটা বাস্তবায়নের ব্যাপারে আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ বা না বলুন। সমস্ত নোট অফ ডিসেন্টকে কোনোভাবে আপনি গণভোটের সাথে কেবলমাত্র একটা শব্দে হ্যাঁ বা না বলে এই সংকট সমাধান করা যাবে না। জুলাই সনদ এটা যদি গণভোটে পাশ হয়, তাহলে এটা সংসদের প্রথম অধিবেশনে এটা সাংবিধানিক সভা আকারে এটা এখানে পাশ হবে এবং এটা গ্রহণ করতে পার্লামেন্ট বাধ্য হবে। এভাবেই আদেশটা লেখা হবে। জাতীয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের সময় কখন হবে গণভোট, এমন প্রশ্নেও একমতে আসতে পারেনি দলগুলো। জামাত ইসলামীর পক্ষ থেকে আরো ইসলামী দল, আরো কিছু কিছু দল আমরা বলেছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতার ভোট, কি একজন বলেছেন
এটা সবচেয়ে সংক্ষিপ্ত ভোট, সবচেয়ে সহজতর ভোট, সবচেয়ে অল্প সময়ের ভোট, সবচেয়ে কম জটিল ভোট। আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি। আর একটা বিশাল আয়োজন, একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা, এগুলো সব কিছু আমরা পরিহার করতে পারবো যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি। শুধু আর একটা ব্যালট লাগবে। আমরা একাধিক ব্যালটে ভোট দিতে আমাদের জাতীয় অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। এই বাস্তবতায় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর মতামত এবং কমিশনের পরামর্শ সহ চূড়ান্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে। সারাদিনের আলোচনায় দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন রকম মত এসছে। যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে। আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কারের লক্ষ্যে ঐক্য গঠনের জন্য 2024 সালের 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এই কাজ সম্পন্ন করে আমরা নির্বাচন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জার্মানি বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায় বলে জানিয়েছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হবে। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় দুদেশের মাঝে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন মির্জা ফখরুল। পরে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুদিগার লোটস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে আসেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে এই বৈঠক নিয়ে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জার্মানির রাষ্ট্রদূত জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমাদের যদি আমাদের সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে। বর্তমান যে ট্রেড আছে এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ। এ সময় বাধা বিপত্তি রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। এই বাধা বিপত্তি রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি দলের অধিকার আছে, আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নাই। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেসব ইস্যুতে মতানৈক্য হয়েছে তা নির্বাচিত সরকার এসে সমাধান করবে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নেই। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই সহ যে কোনো বিষয়ে বিএনপি জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শহীদ জেহাদ নবুইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। তার রক্তের বিনিময়েই গণ অভ্যুত্থান সংঘটিত হয়ে স্বৈরশাসক এরশাদের পতন ঘটে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে এসব কথা বলেন। এ সময় শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন তিনি। বাণীতে তারেক রহমান বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নয়, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করাও এর লক্ষ্য। শহীদ জিহাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে পরামর্শ করেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান। বুধবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিন রাত 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান বেগম জিয়া। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। জিয়ারতের উদ্দেশ্যে রাত 11টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছান সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে গাড়িতে বসেই শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাসাতে ছিলাম, যখন মিডিয়াতে দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজার আসছেন, তখনই আমি ছুটে এসেছি। ওনার যে সাফারিং এবং তারপরও যে চেতনাকে ধারণ করা, বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনা বা শহীদ জিয়ার যে নেতৃত্ব, সেটাকে ধারণ করা, তো এটাই এই আমাদের কর্মী এবং আমাদের মতো যারা বিএনপি করি এবং বিএনপির আদর্শকে ধারণ করি তাদেরকে অনুপ্রাণিত করবে। জিয়ারত শেষে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো হওয়ায় নিজে থেকেই তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবার ইচ্ছে পোষণ করেন। ম্যাডামের একান্ত ইচ্ছা এবং এটি একটি ব্যক্তিগত পারিবারিক কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। আরাফাত রহমান কোকো সহ বিগত এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সুস্থতার জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে উনি সবার জন্য, দেশবাসীর জন্য উনি দোয়া করেছেন। ডাক্তার জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় তার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন। উনি রাজনীতিতে আছেন, উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, ঘটনাটি তা নয়। এবং সবসময় চেয়ারম্যানের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক একটি আলাপ আলোচনার মাধ্যমেই এই দলকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া। এর আগে সর্বশেষ 2018 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বেগম খালেদা জিয়া। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট চানখারপুলে 2 স্কুল ছাত্র সহ 6 জনকে হত্যা মামলার 10ম দিনে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দুপুর 2টার দিকে তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে গত 5 অক্টোবর পর্যন্ত 9 দিনে মামলায় 18 জন সাক্ষ্য দিয়েছেন। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি 8 জন। এর মধ্যে গ্রেফতার থাকা 4 আসামি শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশেদ হোসেন এবং 3 কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামের উপস্থিতিতে 19তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ রাজধানীর আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত 1 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দেবেন 2 জন। এ মামলায় গত 9 দিনে 13 জন সাক্ষ্য দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 140 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। এদের মধ্যে বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে গণসংহতি আন্দোলনের জুনাদ সাকি আর ঢাকা 8-এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের নাম ঘোষণা করা হয়। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, 300 আসনের বিপরীতে প্রায় 600 আবেদন জমা পড়ার সম্ভাবনা রয়েছে। জোটবদ্ধ 6টি দলের সঙ্গে সমন্বয় করে আগামীতে বাকি 160 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানিয়ে তারা বলেন, নির্বাচনের আগে সমমনা অন্য কোনো দল জোটবদ্ধ হতে চাইলে ঘোষিত প্রার্থীদের মধ্যে রদবদল হতে পারে। নির্বাচনের চাকা এখন গড়াতে শুরু করেছে, আর সেই কারণেই আমরা আজকে এখানে প্রার্থিতা ঘোষণা করছি। এই অ্যাসেম্বলিকে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেইটা দিয়ে আমরা আমাদের দেশের সংবিধান সহ আইনকানুনগুলোকে
এরকম করে আবার পলিশ করতে চাই যাতে স্বৈরাচারের প্রত্যাবর্তন সম্ভব না হয়। এ মাসের 12ই অক্টোবর থেকে বিনামূল্যে প্রথমবারের মতো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেবে সরকার। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু 1 ডোজ করে টিকা পাবেন। চলবে 13ই নভেম্বর পর্যন্ত। সচিবালয় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান এই তথ্য জানান। এ সময় তিনি আরো বলেন, 5 কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে টাইফয়েড জনিত মৃত্যু কমানো যাবে বলেও জানান তিনি। এই টিকা সুরক্ষিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত বলেও জানান সাইদুর রহমান। দেশের একটি বিরাট জনগোষ্ঠী আসলে টাইফয়েড জনিত কারণে যে বিরাট পরিমাণ মৃত্যু, আমাদের হাতে যে ডেটা আছে তাতেও প্রায় 3-4 বছর আগে বাংলাদেশে যা মৃত্যু ছিল তার প্রায় 2/3 মৃত্যু আসলে শিশু এই টাইফয়েডের কারণে হয়েছে, এই শিশুদের মধ্যে হয়েছে। অতএব আমরা আশা করি যদি এই টাইফয়েড প্রতিরোধ করা যায়, এটা শুধুমাত্র শিশু মৃত্যুই রোধ করবে না, এটা সামগ্রিকভাবে সমস্ত জনগোষ্ঠীর মধ্যে যে বিশাল পরিমাণ টাইফয়েড রোগের বার্ডেন ক্রিয়েট হয় সেটাও কমাবে। ডাকঘর আর হলুদ খামে ভরা চিঠির সেই আবেদন এখন আর নেই। আধুনিক প্রযুক্তির কালে ইমেল, সোশ্যাল মিডিয়া আর মোবাইলের খুদে বার্তা দখল করে নিয়েছে সব। তারপরেও চিঠি এখনো অনেককেই নস্টালজিক করে তোলে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে পুরনো চিঠির খোঁজ খবর করেছেন নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, জানাচ্ছেন ফারহিন ইসলাম রুম্পা। একটা সময় ছিল ডাকপিয়নের অপেক্ষায় কাটতো বেলা, প্রিয়জনের কোনো খবর তো এলো না, এই দীর্ঘশ্বাস নিয়ে কাটতো প্রহর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসতো হলুদ খামে ভরা চিঠি। প্রিয়জনের লেখা সেই চিঠি বারবার পড়েও মন ভরত না। এই প্রজন্ম সেই দিনগুলির কথা কল্পনাও করতে পারবে না। এখন তো ফোন চাপলেই কথা, ভিডিও কলে যায় দেখা। বিরহকাল বলে কি এই প্রজন্মের মাঝে কিছু আছে? তবে বিলকিস সারা পুতুলের মতো অনেকেই আজও খুঁজে পান অক্ষরের ভাঁজে লুকিয়ে থাকা প্রিয়জনের স্পর্শ। চিঠিগুলো আসলে মাঝের মধ্যেই আমি পড়ি, যেগুলো আমি অনেক আগে পেয়েছি। এগুলো 77-78 সালেরও চিঠিও আছে। তারপরে আমার শ্বশুর আমাকে 79 সালে যেরকম এই চিঠিটা লিখেছিল, হতে পারে 2-1 বছর আগে, যখন তার মারা যাওয়ার পরে আমরা কালমা টালমা করতে যাই, তখন এই কাগজটা খুঁজতে গিয়ে কাগজটা আমি পাই। একটা সময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। বাবা মা, ভাই বোন, বন্ধু কিংবা প্রিয়জন, চিঠি ছিল সম্পর্কের বন্ধন। প্রেমিক প্রেমিকার সম্পর্ক বছরের পর বছর টিকিয়ে রাখত এই চিঠি। চিঠির উপরে আমরা নির্ভর করতাম, কখন আমার বাবা হোস্টেলে আমাকে চিঠি পাঠাবে, চিঠিতে আমার সুখ দুঃখের কথা জানতে চাইবে, কেমন আছি, তোর কত টাকা লাগবে। চিঠিটা আসলে এমন একটা জিনিস যে একসময় যোগাযোগের মাধ্যম ছিল এই চিঠি। দীর্ঘদিন ধরে এই চিঠির জায়গাটা দখল করে ফেলেছে অনলাইন। দিন বদলেছে। নতুন প্রজন্মের কাছে এখন সহজ যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপ। তাদের কাছে হাতে লেখা চিঠি যেন ইতিহাসেরই অংশ। বর্তমানে যে সময়টাতে বাস করছি, তথ্য প্রযুক্তির একটা যুগ, যেখানে চিঠি একটা সময় আদান প্রদানের আমরা নাম শুনেছি। ডাক বিভাগের কর্মীরা জানালেন, চিঠির স্বর্ণযুগ আর নেই। এখন আসে অফিসিয়াল বা বাণিজ্যিক চিঠিপত্র। কমে গেছে স্ট্যাম্পে বিক্রিও। ব্যক্তিগত চিঠিটা মোটেই নেই এখন, যেহেতু মোবাইলের চলে আসছে। তবে খামের চাহিদা আছে। মানুষের পারিবারিক চিঠিটা, ব্যক্তিগত চিঠিটা নেই, যেটি আবেগের জায়গা ছিল, সেটি আমরা এখন কালের গর্ভে, উন্নত যুগের আগমনে সেটিকে হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের অফিসিয়াল চিঠি অনেক বেড়ে গিয়েছে। সময় বদলেছে, বদলেছে যোগাযোগের ধরন। তবু একটা চিঠির পাতায় থাকা হাতের লেখা এখনো ছুঁয়ে যায় হৃদয়। লেখা শব্দের সাথে কল্পনার রং মিশে চিঠি হয়ে ওঠে নিজেকে প্রকাশের ক্যানভাস। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
টয়লেটের গ্রিল কেটে রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে প্রবেশ করে একটি জুয়েলারির দোকানের 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে। মধ্যরাতে দুই অপরাধী দোকানের তালা ভেঙে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। চুরির ঘটনায় দিশেহারা দোকান মালিক। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও নিরাপত্তার রক্ষীদের জিজ্ঞাসাবাদে চুরির কারণ ও অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর ফরচুন শপিং মলে মধ্যরাতে টয়লেটের গ্রিল কেটে বোরকা পরে প্রবেশ করে দুই ব্যক্তি। উদ্দেশ্য ছিল স্বর্ণের দোকান লুট করা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মার্কেটের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্সের তালা ভাঙার দৃশ্য। এক পর্যায়ে সিসি ক্যামেরা ভেঙে ফেলারও চেষ্টা করা হয়। দোকানে প্রবেশ করে সব স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় অপরাধীরা। বৃহস্পতিবার সকালে জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে যান দোকান মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 400 ভরির মতো গোল্ড আছিল, 100 ভরি প্লাস বন্দুকি গোল্ড আছিল, 40,000 টাকা নগদ টাকা আছিল। আইসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। দোকান মালিক সমিতি বলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও এই ঘটনা ভাবাচ্ছে তাদের। আমার ধারণা বাইরে থেকেই আসছে, কিন্তু বাইরে থেকে আসছে ওগুলো সিসি ক্যামেরাগুলো এখনো দেখা পুরোপুরি শেষ করতে পারেনি। তিনতলা একটা কাটা পাওয়া গেছে। আমার সিকিউরিটি ইনচার্জ আমাকে বলছে। আমি তার জিজ্ঞেস করছি যে চোরগুলো তোমরা রাত্রেবেলা ছিল কে দেখো, আমরা তো এরকম ভিতরে কাউকে দেখি নাই। আমাদের ধারণা ওটা মানে বাইরে থেকেই আসছে, কিন্তু ভিতরে কেউ আসলো কিনা এটা আর প্রশাসনরা একটু তদন্ত করতেছে। চুরির পর সিআইডির ক্রাইম সিন ইউনিটও আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। তাদের এন্ট্রি থেকে শুরু করে তারা কিভাবে এই কাজটা করে থাকতে পারে এবং কারা সম্পৃক্ত থাকতে পারে এগুলো আমরা খতিয়ে দেখছি। আর আমাদের সিআইডি ফরেন্সিক টিম এসেছে এখানে। তাদের যে ডিজিটাল তাদের যে ফিঙ্গারপ্রিন্ট সহ যে এভিডেন্সগুলো আছে তারা সেগুলো কালেক্ট করছেন, তো তার সাথে আমরা ক্রস ম্যাচ করব। দ্রুত সময়ের মধ্যে খোয়া যাওয়া স্বর্ণালংকার ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে 9 জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় 6,000 বর্গমিটার জাল ও 10 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জানান, বুধবার দিবাগত রাত 12টা থেকে ভোর পর্যন্ত এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে নৌপুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাট থেকে চর কর্নেশন, চর মজলিশপুর, ধুলাইয়ের চর ও কলাবাগান চ্যানেল পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় মাছ ধরায় ব্যবহৃত জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। আটক করা হয় 9 জেলেকে। এর মধ্যে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং উদ্ধার করা ইলিশ মাছ দৌলতদিয়া খানকা শরীফের দরিদ্র এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। স্কয়ার হসপিটালের উদ্যোগে রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায় গাজী কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্কয়ার হসপিটালের মেডিসিন, শিশুরোগ, গাইনি, হাড় ও পেশি সংক্রান্ত ব্যথা এবং শ্বাসতন্ত্র বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সেবা দেন। এ সময় তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ দেন। স্কয়ার হসপিটাল স্যামসন এইচ চৌধুরীর আজীবন কর্ম ও মানব কল্যাণে নিবেদিত। এই আয়োজনের মাধ্যমে তার আদর্শ ও অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির নওগাঁর ডিলাররা। তবে নতুন নীতিমালায় সার ডিলারদের বিক্রির কমিশন বৃদ্ধি, ভর্তুকির সারে উচ্চ কর পরিহার এবং নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগে বিএডিসির পুরনো সার ডিলারদের অগ্রাধিকার দেওয়ার
দাবি জানান তারা। সকালে নওগাঁয় সংবাদ সম্মেলনে বিএডিসির সার ডিলার সমিতি নওগাঁ জেলা ইউনিটের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই নীতিমালা বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে ডিলারদের কার্যক্রম আরও সংগঠিত হবে, দেশের কৃষিখাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। বিএডিসি সার ডিলার সমিতি নওগাঁ জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার ডিলাররা এ সময় উপস্থিত ছিলেন। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল। ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। এদিকে গাজায় যুদ্ধ ও রক্তপাত বন্ধে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। অন্যদিকে ট্রাম্পের এ ঘোষণার পরেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও হামাস উভয় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল তার সেনাদের নির্ধারিত সীমানায় সরিয়ে আনবে। পারস্পরিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা থাকলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, গাজায় রক্তপাত বন্ধের জন্য এই মুহূর্তে ট্রাম্পের পরিকল্পনাই সেরা। এই ইস্যুতে কোনো ধরনের সহযোগিতা করতেও রাশিয়া প্রস্তুত বলে জানান ল্যাভরভ। তবে ট্রাম্পের এ ঘোষণার পরেও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের বিমান থেকে ফেলা গোলা আল শাতি শরণার্থী শিবিরের একটি বাড়িতে আঘাত হানে। এছাড়া ইসরায়েলি সেনারা গাজা নগরীর দক্ষিণে সাবরা এলাকার কিছু বাড়িঘরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটান। তবে ইসরায়েলি হামলা ও বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে রাতে জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বছরে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় দরকার হাভিয়ের ক্যাব্রেরার দলের। দুদলই বুধবার নিজেদের শেষ প্রস্তুতি নিয়েছেন। এদিকে আগের রাতে ঢাকায় আসেন কানাডা প্রবাসী শামিদ সোম। তাকে পেয়ে পুরো দল নিয়ে একটি সেশন অনুশীলন করতে পেরেছেন কোচ হাভিয়ের ক্যাব্রেরা। আজ জিতলে বাংলাদেশের প্রথম পূর্ণ পয়েন্ট হবে এই দেশটির বিপক্ষে, যে 3 পয়েন্ট বাংলাদেশকে টিকিয়ে রাখবে এশিয়ান কাপ বাছাই থেকে চূড়ান্ত পর্বের খেলার সম্ভাবনা। হংকংয়ের 2 ম্যাচে 4 পয়েন্ট, 2 ম্যাচে বাংলাদেশের অর্জন 1। রাত 8টায় শুরু হবে খেলা। আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 221 রানে গুটে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে 58 রানে 2 উইকেট হারায় আফগানিস্তান। তবে তৃতীয় উইকেটে গুলবাজ ও রহমত শাহ মিলে 78 রানের জুটি গড়ে বিপদ সামলে নেন। রহমানুল্লাহ গুলবাজ ও রহমত শাহ দুজনের ব্যাটেই আসে 50 রান। শেষ দিকে আজমতুল্লাহ উমরজাই করেন 40 রান। বোলিংয়ে তানজিম সাকিব নেন 3 উইকেট। এর আগে ব্যাটিংয়ে নেমে 53 রানে 3 উইকেট হারায় টাইগাররা। তবে চতুর্থ উইকেটে 99 রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তি এনে দেন তাওহিদ হৃদয় আর মেহেদি মিরাজ। কিন্তু 60 রানে মিরাজ ও 56 রানে হৃদয়ের আউটের পর আর কোনো ব্যাটার 20 রানও করতে পারেননি। তাতে 221 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। 3টি করে উইকেট নেন রশিদ খান ও আজমতুল্লাহ উমরজাই। মোহাম্মদ সালাহর দুর্দান্ত জোড়া গোলে 2026 ফিফা বিশ্বকাপের
টিকিট নিশ্চিত করল মিশর। মরক্কোর কাসাব্লাঙ্কায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়েছে ফারাওরা। ম্যাচের শুরুতেই ইব্রাহিম আদেলের গোলে এগিয়ে যায় আফ্রিকান জায়ান্টরা। ৬ মিনিট পর ট্রেজেগের পাস থেকে বল জালে পাঠান লিভারপুল তারকা সালাহ। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমলেও ৮৪ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সালাহ। এই জয়ে আফ্রিকার তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল মিশর। এর আগে উত্তর আফ্রিকার আরও দুটি দেশ মরক্কো ও তিউনিশিয়া জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজনীতির গুণগত পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না মন্তব্য বদিউল আলম মজুমদারের। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবায়ন সম্ভব নয়, সিপিডির মূল্যায়ন। নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি, বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাতে নয়া রাষ্ট্রদূত। বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান আমির খসরুর। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ২ স্কুল ছাত্রসহ ৬ জনকে হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণতন্ত্র মঞ্চের ১৪০ আসনে প্রার্থী ঘোষণা। বগুড়া ২ থেকে মান্না, ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে সাকি আর ঢাকা ৮-এ লড়বেন সাইফুল হক। এবং ১২ই অক্টোবর শুরু হচ্ছে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। ১ ডোজ করে পাবেন ৯ মাস থেকে ১৫ বছর বয়সীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।